যে দেশে শিল্পী আত্মহত্যা করে সেই দেশে তো নিশ্চয়ই কোনো গলত তো চলছে। সিস্টেম লসের কারণে আমরা সাদি মোহাম্মদ স্যারকে হারিয়েছি। যখন তত্ত্বাবধায়ক সরকার আমল চলছিল তখন যিনি উপদেষ্টা ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের, তাকে আমি অনুরোধ করেছিলাম যে স্যার তো চলেই গেলেন, অন্তত মরণোত্তর পদক যেন তাকে দেয়া হয়। কেউ শোনেনি কথা। রবীন্দ্রনাথে যে 85 বছর আগে তার দেহগতভাবে প্রয়াণ ঘটলেও সে এতটা এমনভাবে প্রকটভাবে বর্তমান, যিনি আসলে তার অভিব্যক্তি, তার মহিমা, তার সৃষ্টিকর্ম নিয়ে যত বলা যায় তত কম পড়বে। সুতরাং এরকম আয়োজন আরও বড় বড় আকারে আয়োজনও করা উচিত। আমার কেন যেন একটু সংখ্যা এবারের 22 শ্রাবণে তুলনামূলকভাবে অনুষ্ঠান কম। আমি জানি না অজানা কারণটি কী, তবে নিশ্চয়ই সামনে এর ব্যাপ্তি ঘটবে। কারণ এই প্রজন্ম যখন এআইয়ের যুগে আমরা বসবাস করছি, তখন এত যান্ত্রিকতা নির্ভর হয়ে যাচ্ছি আমাদের প্রজন্ম। ওরা আসলে মনোনিবেশ যেখানে ঘটানো যায়, অধিক কল্পনার প্রয়োজন রয়েছে, সেখান থেকে আমরা সরে তৎক্ষণাৎ দ্রুত কত ফাস্ট কিছু অর্জন করা যায় সেদিকে ধাবিত হচ্ছি। সেখানে আমাদের সবচেয়ে ব্যাহত হচ্ছে কল্পনা শক্তির। আমরা ক্রিয়েটিভিটি ভুলে যাচ্ছি, আমরা সৃষ্টিকর্মগুলো ভুলে যাচ্ছি, ডিপেন্ড করছি এর উপরে। সুতরাং রবীন্দ্রনাথ তো আমাদের কল্পনা শক্তি বাড়ায়, আমাদের ভাবতে শেখায়, আমাদের একটু নীরব হতে শেখায়, আমাদের থামতে শেখায়, কোথায় স্টপ ফুল স্টপ টানতে হবে সেটা শেখায়, বাঙালিত্ব শেখায়। সুতরাং তাকে ছাড়া তো আমাদের উপায় নেই না। অনেক বেশি করে আয়োজন হওয়া দরকার। রবীন্দ্রনাথ শুধু 22 শ্রাবণ 25 বৈশাখের নয়, রবীন্দ্রনাথ প্রতিদিনের। যদি আমরা রবীন্দ্রনাথকে প্রতিদিনের করতে পারি, আমার মনে হয় দেশপ্রেমের অনেকটা সাড়া হয়ে যাবে এখানে। কারণ এই প্রজন্মের জন্যই আগামীকালকে আমরা কোথায় যাচ্ছি কিছু জানি না। আগামীকালকের হাতে যদি রবীন্দ্রনাথকে আমরা পৌঁছে দিতে না পারি, হয়তো অনেক কিছু থাকবে না শান্তি, থাকবে না মানবতা। সুতরাং মানবতার দাবিতে, শান্তির দাবিতে, স্বস্তির দাবিতে রবীন্দ্রনাথকে আরও অনেক বেশি করে প্রয়োজন। পোলাক এবং স্বপ্নীল, আমরা তো বহুদিন থেকে আমরা একসাথে পরিচিত। পোলাক তো অসাধারণ, স্বপ্নীলও ভালো গায়, ওর মতো করে স্বাধীন মতো করে গান করে। এই প্রজন্মের জন্য অবশ্যই তাদেরকে আমি সাধুবাদ জানাই। এবং গানের ধরনও তো এক একজন এক এক রকম করে গান করেন, এক একজন উপস্থাপনাগত দিকটি আলাদা। তারা একেবারে আলাদা স্বকীয় একটি বৈশিষ্ট্য অর্জন করেছে। সেটা যে সকলের সাথে মিলবে তার কোনো প্রয়োজনই নেই। আমি সবসময় এই প্রজন্মকে বলি, বা এখন যারা গান গাইছে, যদি কেউ ভিউর জন্য গায় তবুও গাক, ভিউর জন্য গাক। একদিন হয়তো বুঝবে রবীন্দ্রনাথের জন্য গাইতে হবে, নট ফর দ্য ভিউজ। কারণ রবীন্দ্রনাথ এমন একটি পথ, এমন একটা স্বস্তির জায়গা। তখন বুঝতে হবে আমি অনেক কিছু আমার জন্য হয়তো করি, যেদিন থেকে তার জন্য ভাবতে শুরু করব, তার পথে হাঁটতে শুরু করব, তখন অনেক কিছু পাওয়া না হলে যেটা পাওয়া হবে সেটা হচ্ছে নিজের জীবনের সঠিক পথটি, স্বস্তির পথটি। আমরা মূলত রবীন্দ্রনাথ এবং নজরুলের জন্ম এবং প্রয়াণ, এই দুইটি বিষয়কে কেন্দ্র করে 2 দিনব্যাপী আমরা রবীন্দ্র উৎসব করেছি কিছুদিন আগে। এটা এমন অনেক ব্যক্তি, বাংলাদেশের যত প্রতিষ্ঠিত এবং বাইরের শিল্পীরা সহ বাংলাদেশের গীতিনাট্য হয়েছে, লেটোর গান হয়েছে, সব কিছু মিলিয়ে আমরা অনেক বড় আয়োজন করেছি। আর আজকের দিনটিকে কেন্দ্র করে ছোট করে আমাদের নিবেদন হয়েছে, শুধু শ্রদ্ধা নিবেদনটুকু, কারণ যেহেতু আমরা বড় অনুষ্ঠান করেছি। আর একটি বিষয় হচ্ছে, যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় আপনারা জানেন, আমাদের এই কয়েকদিন একটু 5ই আগস্টকে কেন্দ্র করে আমাদের একটু রাজনৈতিকভাবে একটু অস্থিরতা বিরাজ করছিল। যদি স্বস্তির পথে আমরা নিশ্চয়ই দ্রুত হাঁটতে শুরু করব, কারণ আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা শুভতে বিশ্বাসী। নিশ্চয়ই আমরা দ্রুত একটি অনুষ্ঠান আমরা আয়োজন করব। আসলে এখন তো গানের বাইরেও লেখালেখির কাজটা, যেহেতু আমার কিছুদিন আগে একটি বই বেরোলো পঞ্চগীতিক বিজ্ঞানের স্বদেশ চেতনা বাংলাদেশ বাংলা একাডেমি থেকে। এখন লেখালেখির দিকটা তো খানিকটা আমার মনে হয় ওটা আমার একটা দায়িত্ব, যেহেতু পেশাগতভাবে আমি শিক্ষক। মূলত গান নিয়ে আমাদের এই পঞ্চগীতি কবি বা রবীন্দ্রনাথকে নিয়ে লেখার হাত কমে যাচ্ছে। তো এই প্রজন্মের জন্য শুধু গানের সাথে সাথে রবীন্দ্রনাথের এই বিস্তৃত যে ভূমি, চারণভূমি, সেই চারণভূমিতে হাঁটবার জন্য আমাদের গ্রন্থগত উপস্থাপনাও দরকার রয়েছে। সেদিকটাতেও আমি মনোনিবেশ করছি। আমার মনে হচ্ছে আমি বোধহয় প্রথম বলেছিলাম যে দেশে শিল্পী আত্মহত্যা করে সেই দেশে তো নিশ্চয়ই কোনো গলত তো চলছে। এই গলতটাই কিন্তু পরবর্তীতে 24-এর মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। চরমভাবে গলদ চলছিল সকল জায়গায়। আমি যা চাই সেরকমভাবে হচ্ছে। কোন শিল্পী ভালো গাইছে, কোন শিল্পী খারাপ গাইছে, এটা যদি কোন শিল্পী আসলে কতটা উন্নত, কে সমাজকে দিচ্ছে, কে শুধু নিজের জন্য ভাবছে, কোনো রাষ্ট্র যদি এই বিষয়গুলো বিবেচনা না করে, তাহলে বুঝতে হবে কোথাও গিয়ে নিশ্চয়ই সিস্টেম লস চলছে।
এই সিস্টেম লসের কারণে আমরা সাদি মোহাম্মদ স্যারকে হারিয়েছি। আমরা আর হারাতে চাই না, আমরা আর কাউকে হারাতে চাই না। এই সংস্কৃতি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এখন বর্তমানে যারা কাজ করছে, আমি দেখছি তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সংস্করণের, একটা নতুন বাংলাদেশকে, একটা ঢেলে সাজাবার বাংলাদেশকে উপস্থাপন করবার জন্য। সুতরাং আমরা শিল্পীরা কিন্তু তাদের কাজে খুশি, কারণ তারা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে না, আমাদের ডাকছে। যে কিছু বুঝছে না তাকেও ডাকছে, যে মোটামুটি বুঝছে তাকেও ডাকছে। সকলের মতামত নিয়ে, অভিব্যক্তি নিয়ে যখন শিক্ষাঙ্গন, যখন শিল্পাঙ্গন, যখন সংস্কৃতির ক্ষেত্রগুলোকে সাজানো হবে, তখন নিশ্চয়ই সেই ক্ষেত্রটি আমাদের জন্য হবে, একক কোনো ব্যক্তি বা একক কোনো রাষ্ট্র বা একক কোনো রাজনৈতিক দলের জন্য হবে না। এই সরকার যেহেতু আমাদের সকলের জন্য ভাবছে, নিশ্চয়ই আমরা তাদের সহায়তায় থাকবো, আমরা তাদেরকে সাপোর্ট দিব। নিশ্চয়ই সুন্দর একটি যে সবার আগে যে বাংলাদেশ, সেই এই মূলত এই মূল বাড়িকে, শিরোনামকে আমরা কার্যকর করে তুলতে পারবো। যখন তত্ত্বাবধায়ক সরকার আমল চলছিল, তখন যিনি উপদেষ্টা ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের, তাকে আমি অনুরোধ করেছিলাম যে স্যার তো চলেই গেলেন, অন্তত মরণোত্তর পদক যেন তাকে দেয়া হয়। কেউ শোনেনি কথা। আমি সেই চেষ্টা সারা জীবন করে যাব। আমার দেহে যতদিন পর্যন্ত প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আমি চেষ্টা করে যাব সাদি স্যারকে মরণোত্তর পদকের জন্য। জানি তাতে তার কিছু আসবে যাবে না, শিল্পীর তাতে কিছু আসে যায় না। সাদি স্যারের প্রয়াণের পরে সমগ্র বাংলাদেশ যেভাবে কেঁদেছিল, সমগ্র বিশ্ব যেভাবে কেঁদেছে, হাহাকার করেছে, সেটাই তার সবচেয়ে বড় পদক। চেষ্টা করব যদি মরণোত্তর পদক হয়, তবে এই পদকটি মূলত আমাদের জন্য প্রাপ্তি হবে। আমরা না অনেক সময় চিন্তা ভাবনা করি না, আচ্ছা হইলো, কে আসছে দিয়ে দেই, এরকম। কিন্তু পদক হচ্ছে একটি স্বীকৃতি, একজন মানুষের, একজন শিল্পীর দীর্ঘদিনের কাজের স্বীকৃতি। সুতরাং একটি পদক পাওয়ার পরে আমি কাজের অনুপ্রেরণা পেলাম। এর থেকে বরং দীর্ঘ বছর, অনেকগুলো বছর ধরে জাতিকে, দেশকে সাধনা করার পরে যে পদকটি, 21শে পদক এবং স্বাধীনতা পদক কিন্তু তাই। 21শে নতুনের ঝুড়িতে একটা পুরস্কার ছুড়ে দিলাম এমন নয়। 21শে পদক একদম এগুলোর জন্য একটা শিল্পী সারা জীবন কাজ করে। যে কোনো সাদি মোহাম্মদ স্যারদের মতো মানুষকে আত্মহননের অভিমানে, চরম অভিমানে, পদক কোনো বিষয় না, পদক ছিল তার অভিমানের কারণ ছিল স্বীকৃতি, যে রাষ্ট্র তাকে স্বীকৃতিটি দেয়নি। সুতরাং এখানে আরও একটি বিবেচনার প্রয়োজন ছিল, যেখানে আমাদের শ্রদ্ধেয় লুবনা মরিয়ম থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ অনেকেই পদকটি পাননি। সেক্ষেত্রে আমার মনে হয় আর এরকম ভুল হওয়ার কথা নয়, কোনো রাষ্ট্রের পক্ষে এরকম ভুল হওয়ার কথা না, এটা ভুল ছিল। আমাদের আসলে গানেরই সংসার, আমাদের বাড়িতে স্টুডিও, ছেলেও গান করে, আমরা গান করি। আসলে আমাদের মূলত ব্যক্তি জীবন যদি বলা হয়, সেটা গান কেন্দ্রে, গান লেখাপড়া মিলেমিশে একাকার। ওর গান আমাকে শোনাচ্ছে, দেখো ঠিক আছে কিনা। আবার আমার গান করলাম, তো তোমার গান কিছু বুঝি না, বলি না বুঝলেও শ্রোতা হিসেবে বলো যে ঠিক আছে কিনা। আমার গান এডিট করা, আমার গানকে প্রচার করা। আমি অনেককে বলি যে হয়তো আমার লেখাপড়াটা আমার কণ্ঠটা আমার সাধনাটা আমার, কিন্তু তানভীর তারেকের মতো একজন মানুষ যদি আমার জীবনসঙ্গী হয়ে না থাকতো, হয়তো এতটা পথটা এত মসৃণ আমার হতো না। একজন শিল্পীর কাছে একজন শিল্পী তার প্রাণের কথাগুলো, মনের কথাগুলো খুলে বলতে পারে। যেমন সাদি স্যারের মৃত্যুর ঘটনা, আমি বললাম 15 দিন আগে আমার সাথে দেখা হয়েছিল। স্যার যে এরকম কিছু একটা ঘটাবেন, এরকম অস্থিরতা স্যারের মনের ভিতর দিয়ে চলছিল, আমি কিন্তু সেগুলো জানি। কথাগুলো বারবার একই কথা বলছিলেন উনি, হতাশার কথা, ব্যর্থতার কথা, গ্লানির কথাগুলো বলছিলেন। এই কথাগুলো শুনবার জন্যই মূলত অনিমার গান ঘরা প্ল্যাটফর্মটি করা, যে শিল্পীর কাছে এসে প্রাণ খুলে তাদের এবং বলেও এই হচ্ছে আমার প্রাপ্তি। আমি মোটেই কোনো উপস্থাপক নই, একেবারেই ওখানে শিল্পীর কথা শুনবার জন্য। ওখানে বসে আমি কেঁদেও ফেলি কত শিল্পীর আফসোসের কথা, দুঃখের কথা শুনে। আবার আনন্দিত হয়ে, অনেক কথা আমাদের জানা থাকে না, ওখানে বসে শোনা হয়ে যায়।